আসছে সেপ্টেম্বরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এছাড়া জাতীয় সংসদের শূন্য আসনগুলোতে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন শেষ করা হবে বলে জানান তিনি। দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকের পর বিকেলে নির্বাচন কমিশনের ব্রিফিংয়ে সিএসি এসব তথ্য জানান। এ সময় তিনি বলেন, এবছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে। স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে স্কুলগুলোকে দ্রুত বার্ষিক পরীক্ষা সম্পন্ন করার অনুরোধ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে রাষ্ট্রপতির সহযোগিতা চেয়েছেন তিনি। বলেন, জাতীয় নির্বাচনের মতোই একটি নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন করতে চান তারা। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানান সিএসি। বড় প্রস্তুতি হচ্ছে যে আমাদের প্রকিউরমেন্ট রিলেটেড কোনো ঘাটতি নাই। অলরেডি আমরা ইলেকশন করার জন্য যেটুকু দরকার হবে আমাদের সবই আছে। যেহেতু পার্টিকুলারলি ওই যে ঠাকুরগাঁওয়ের জন্য আবার একটা বাই ইলেকশন আছে, ওটাও আমার ৯০ দিনের মধ্যে শেষ করতে হবে। এটা ৯০ দিনের মধ্যে শেষ করতে গেলে তাহলে এটা যাতে ক্ল্যাশ না হয়, কারণ আমার তো ইউনিয়ন পরিষদ তো ঠাকুরগাঁও তো আছে, যাতে ক্ল্যাশ যাতে না হয় সেটা ইনশিওর করে আগাতে হচ্ছে আমাদেরকে। তো ইন এনি কেস আমার মনে হয় আমরা এই সেপ্টেম্বরের মধ্যে একটা শিডিউল দিতে পারবো। নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির ঘটনায় জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়েছে। বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের উদ্বোধনীতেই এই শোক প্রস্তাব আনা হয়। এ সময় সংসদে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করেন সদস্যরা। তবে নেপালে প্রাকৃতিক দুর্যোগ এখন পর্যন্ত কোনো বাংলাদেশি হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। দেশটিতে চিকিৎসা ও ত্রাণ সহায়তা দিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে তিনি জানান। বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে প্রশ্নোত্তরে মন্ত্রী এসব কথা বলেন। তিনি এও জানান, মক্কা নিরাপত্তা জোটে বাংলাদেশের এখনই যোগ দেওয়ার সুযোগ নেই। এটি নির্ভর করছে সদস্য রাষ্ট্রগুলোর ইচ্ছার ওপর। এ সময় এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই আন্দোলনে লুট হওয়া অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। ফ্যাসিবাদী সরকারের সময় পুলিশে যেসব অবৈধ নিয়োগ হয়েছে সেগুলো চিহ্নিত করা হচ্ছে। আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, পুলিশের জনবল বাড়াতে প্রায় ১৫,০০০ সদস্যের নিয়োগ প্রস্তাব অনুমোদনের অপেক্ষায়। তার দাবি, বর্তমান সরকারের আমলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। দর্শক, এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। দেশে ফিরিয়ে আনতে পারি সেই কাজটি কিন্তু আমাদের মিশন করছে। আমাদের সবাই কর্মরত আছে, বিশেষ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সকলে আমাদেরকে সহযোগিতা করছে এই কাজটি করার জন্য। আবারও একটি কথাই বলতে চাই যে এই মৃত্যুটি কোনো মৃত্যুই কাম্য নয়। বিশেষ করে এই দুর্ঘটনা যখন ঘটে তখন আমাদের প্রবাসী ভাইরা, আমাদের রেমিটেন্স যোদ্ধারা মনে করিয়ে দেয় যে ওনারা অনেক কষ্ট করে বিদেশে যান, দেশের জন্য দেশে টাকা পাঠান, পরিবারের জন্য টাকা পাঠান, পরিবারের জন্য ওনারা কাজ করেন। এবং আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সবসময় ওনার উনি কিন্তু সাথে সাথে নির্দেশনা দিয়েছিলেন আমাদের পররাষ্ট্রকে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে যত দ্রুত সম্ভব সব রকম সহযোগিতা পরিবারদেরকে করা হয় এবং যত দ্রুত সম্ভব যেন পরিবারদের কাছে আমরা তাদেরকে ফিরিয়ে দিতে পারি সেই কাজটি করতে। ধন্যবাদ। আপনার কাছে প্রশ্ন আছে? আমাদের ডেড বডিটা প্রশ্নটা উত্তর দিন। প্রশ্ন কি? হ্যাঁ, আরো কিছু হ্যাঁ, শুনেন, অনেক বিষয় আছে। আপনিও এই দেশের সন্তান। ওই কারখানার বিষয়ে আমরা এখন আর উল্লেখ করতে চাই না, কারণ এতে আমাদের দেশের এবং আমাদের
অনেক বিষয় আছে, এটা আমরা এখন বলতে চাই। তবে আমরা আমাদের ভাইদেরকে হারিয়েছি, ওদের পরিবারের উত্তরাধিকারী কারা আমরা এটা শনাক্ত করি, তারপরে তাদের পরিবারের অবস্থা বুঝে আমরা আমাদের সরকারের পক্ষ থেকে যেটা করব আপনাদেরকে আমরা জানিয়ে দেব। তারা অনেকে ঋণ নিয়ে বিদেশে গিয়েছে, সেই পরিবারগুলোর ঋণ মওকুফ বা আমরা কাছে তো ডিটেল কি পরিমাণ কার কাছ থেকে কিভাবে নিয়ে এইগুলা তো আমরা আগে আইডেন্টিফাই করি উত্তর। সেটা হচ্ছে আমরা কি শুধু সংখ্যা মানে কত সংখ্যক কর্মী পাঠাচ্ছি সেই বিষয়টার উপর গুরুত্ব দিচ্ছি, নাকি তাদের কর্মপরিবেশ তারা গিয়ে কাজ পাচ্ছে কিনা সেই বিষয়টা কি আসলে আমাদের মাথায় আছে? আমাদের সবকিছু মাথায় আছে। আমাদের নিশ্চয়ই আপনারা জানেন বর্তমান নির্বাচিত সরকার তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পর থেকে আমরা প্রতিটা বিষয়ে আমরা খালি শুধু দেশে টাকা পাঠানোর জন্য যারা যায় তাদের সব বিষয়েই আমরা খেয়াল রাখছি ইনশাআল্লাহ। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। রংপুরে স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তীকে হত্যার সময় পরিবারের সদস্যরা খুনিদের চিনে ফেলায় তাদেরও হত্যা করে মূল আসামি সিদ্ধার্থ ও মুগ্ধ। তাদের ডোপ টেস্ট করা হচ্ছে, পাশাপাশি চলছে আলামতের ডিএনএ টেস্টের প্রস্তুতি। বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল মাবুদ। এদিকে আলোচিত এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বিস্তারিত শাহ বাইজিদ আহমেদের রিপোর্টে। রংপুরে আলোচিত শিক্ষক পরিবারের 4 জনকে শ্বাসরোধ করে হত্যা করেছে আসামি সিদ্ধার্থ ও মুগ্ধ। আবারও বললেন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। তিনি আরো জানান, পোস্টমর্টেম রিপোর্টে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। দ্রুত আসামিদের ডোপ টেস্ট করা হচ্ছে, পাশাপাশি চলছে আলামতের ডিএনএ টেস্ট। ওনাদের ভেজাইনাল সোয়াব নেওয়া হয়েছিল, কোনো ধর্ষণের আলামত পাওয়া যায় নাই। আর অ্যাসফেক্সিয়া বা গলায় শ্বাসরোধ করলে এটা আপনারা জানেন, এটা যাদের অভিজ্ঞতা আছে, বীর্য বের হয়ে যায়, মলমূত্র বের হয়ে যায়। কমিশনার বলেন, ইয়াবা সেবন দেখে ফেলায় প্রথমে শিক্ষক গণপতি চক্রবর্তীকে, পরে তার স্ত্রী ও মেয়েকে এবং সবশেষ শিশু প্রিয়ম আসামি সিদ্ধার্থকে চিনে ফেলায় তাকেও শ্বাসরোধ করে হত্যা করে। তিনি আরো জানান, সিদ্ধার্থদের পৈতৃক জমি কিনে নেওয়ার গণপতি চক্রবর্তীর উপর ক্ষোভ থাকতে পারে সিদ্ধার্থের। সকালে গণপতি স্যার ছাদে হাঁটতে এসে তাদের দেখে ফেলে ধমক দেয় এবং জোরে জোরে বলে, তোরা এত সকালে এখানে কি করিস? তখন তাদের মাথা কাজ করছিল না, তারা মান সম্মানের ভয়ে গলায় গামছা পেঁচিয়ে মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ দাস গামছা দিয়ে টান মেরে ফেলে। আমরা মেডিকেল থেকে যে রিপোর্ট পেয়েছি সেটা ময়নাতদন্তের রিপোর্টে সেখানেও চলে আসছে যে এটা অ্যাসফেক্সিয়া বা শ্বাসরোধ কারণে হত্যা। এদিকে নগরীর শাপলা চত্বরে দলীয় কার্যালয়ে এই হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন জামাতের সেক্রেটারি জেনারেল। সাংবাদিকদের তিনি জানান, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার চায় জামাতে ইসলামী। প্রশাসনকে হত্যাকাণ্ডের মূল রহস্য কারণ, হত্যাকাণ্ডের সাথে জড়িতদেরকে খুঁজে বের করার জন্য আমি জামাত ইসলামীর পক্ষ থেকে আজকের এই সাংবাদিকদের মত বিনিময় সভায় আমি জোর দাবি করছি। এর আগে এই নৃশংস ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভ করে জামাত, পরে ঘটনাস্থল পরিদর্শন করেন জামাতের নেতারা। শাহ বাইজিদ আহমেদ, ৭১, রংপুর। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি, বস্তি উন্নয়ন সহ বিভিন্ন খাতে বিনিয়োগ করবে চীন। আমিনবাজারে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে চীনের বিনিয়োগ নিয়ে আগামী 2 সেপ্টেম্বর চুক্তি হওয়ার কথা। 2028 সালে এই কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে বলে জানিয়েছেন এলজিআরডি প্রতিমন্ত্রী। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর দুদেশের সম্পর্কে ঐতিহাসিক ও সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। শারমিনীরা রিপোর্ট। রাজনৈতিক অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য থেকে বিদ্যুৎ, গ্রিন এনার্জি এবং বস্তি উন্নয়ন সহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন। এলজিআরডি মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে বৈঠক শেষে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েং বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর ছিল সফল ও যুগান্তকারী। এই সফরের পর দুদেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি
পাশাপাশি বাংলাদেশ ও চীনের জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতেও আগ্রহী আমরা। রাজনৈতিক সম্পর্ক উন্নয়ন সহ বিভিন্ন প্রকল্পে চীনের বিনিয়োগের কথা জানান এলজিআরডি প্রতিমন্ত্রী। ওয়েস্ট ম্যানেজমেন্টে তাদের তো ইনভেস্ট আছেই। অলরেডি আমাদের উত্তর সিটি কর্পোরেশনের যে ওয়েস্ট টু এনার্জি প্রজেক্টটা তাদের দেশের কোম্পানি করছে সেখানে, এবং আগামী 1.5 বছরের মধ্যে তারা জাতীয় গ্রিডে 42 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে তারা ওখান থেকে দিবেন, মানে ময়লা আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদন করে। সেটার একটা চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠান রয়েছে চায়নাতে। সেকেন্ড হচ্ছে আমাদের ওয়াসার যে দাসেরকান্দি যে প্রজেক্ট রয়েছে, যেটা সোয়েরেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, সেটাতে তারা আরো ইনভেস্ট করতে চায়। তবে চীন থেকে যুদ্ধ বিমান কেনার বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে চাননি দেশটির রাষ্ট্রদূত। শারমিন নীরা, ৭১, ঢাকা। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালন ও রাষ্ট্রের কল্যাণে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করবেন তিনি। বেলা 11:30টায় বঙ্গভবনের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে অনুষ্ঠিত রাষ্ট্রপতির প্রথম দরবারে রাষ্ট্রপতি একথা বলেন। এ সময় মির্জা ফখরুল বলেন, দেশ, রাষ্ট্র ও জনগণের স্বার্থই হবে তার একমাত্র লক্ষ্য। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সময় কারো প্রতি তার কোনো রাগ অনুরাগ থাকবে না বলেও আশ্বস্ত করেন তিনি। যে কোনো পরিস্থিতিতে জনগণের আস্থা অর্জন, সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতা নিশ্চিতের ওপর জোর দেন রাষ্ট্রপতি। বঙ্গভবনে কর্মকর্তা কর্মচারীদের দেশ ও জনগণের প্রতি ভালোবাসা, সম্মান এবং আনুগত্য বজায় রাখার আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি এখন সম্পূর্ণভাবে একজন দল নিরপেক্ষ মানুষ, এবং আমার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরে আমি সব কিছুর রাজনীতির ঊর্ধ্বে আমি থাকবো বলেই আমি শপথ নিয়েছি, এবং আমার জন্য কোনো রাগ, বিরাগ, অনুরাগ কোনো কিছুর জন্য থাকবে না। আমার সামনে একটাই মূল উদ্দেশ্য, লক্ষ্য, সেটা হচ্ছে আমার দেশ, আমার রাষ্ট্র, আমার জনগণ। আমাদের দায়িত্ব হবে সকলের সঙ্গে একসাথে থেকে আমরা যেন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এই ব্যাপারে সবচেয়ে বেশি মূল্য দিতে পারি, এবং দেশের প্রতি, মানুষের প্রতি যেন আমরা গভীর ভালোবাসা, সম্মান ও রাষ্ট্রের প্রতি সবচেয়ে আনুগত্য রাখতে পারি, সেই বিষয়টা আমাদেরকে অগ্রাধিকার দিতে হবে। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব